আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক সর্বশেষ আপডেট সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। শুরুতে জানিয়ে দেব জেনেভায় ইরানের পারমাণবিক আলোচনা চলছে, ভয়ে কাঁপছে ইসরায়েল। জানিয়ে দেব তাইওয়ানে অস্ত্র বিক্রি, মার্কিন কোম্পানির বিরুদ্ধে চীনের কঠোর নিষেধাজ্ঞা। এরপরে জানিয়ে দেব বিপর্যস্ত ইসরায়েলি বাহিনী, ইসরায়েলি সেনাদের মধ্যে আত্মার প্রবণতা বাড়ছে। এরপরে জানিয়ে দেব গাজায় ইসরায়েলি হামলায় পুলিশ প্রধান সহ 52 ফিলিস্তিনি নিহত। সর্বশেষ জানিয়ে দেব রাশিয়ার গ্যাস সরবরাহ বন্ধ, ইউক্রেন ও ইউরোপে নতুন বাস্তবতা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। জেনেভায় ইরানের পারমাণবিক আলোচনা শুরু, আতঙ্কে কাঁপছে ইসরায়েল। ইরান জানিয়েছে ফ্রান্স, যুক্তরাষ্ট্র এবং জার্মানির সঙ্গে তাদের পরবর্তী পরমাণু কর্মসূচি এবং এই নিয়ে আলোচনা হতে যাচ্ছে 13 জানুয়ারি। এই আলোচনা জেনেভায় অনুষ্ঠিত হবে। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদি দেশটির সেমি অফিসিয়াল সংবাদ সংস্থা ইসানাকে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, নতুন এই আলোচনার উদ্দেশ্য হল বিরোধ নিষ্পত্তি এবং পারমাণবিক কার্যক্রম নিয়ে সহযোগিতার ভিত্তিতে সমাধানে পৌঁছানো। তবে ইরান স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, চাপের মুখে নয়, বরং আলোচনা ও সহযোগিতার মাধ্যমে তারা আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা IAEA এর সঙ্গে সম্পর্ক মজুত করতে চায়। ইরানের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তারা উচ্চমাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম মজুত করেছে। গত ডিসেম্বরেই IAEA এর প্রধান রাফায়েল গ্রোসি জানিয়েছেন, ইরান তার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ 60% বিশুদ্ধতায় নিয়ে গেছে, যা পারমাণবিক অস্ত্র তৈরি 90%-এর কাছাকাছি। ফ্রান্স, যুক্তরাজ্য এবং জার্মানি ইরানের এই কার্যক্রমের কঠোর সমালোচনা করেছেন। তারা বলেছে, কোনো বেসামরিক উদ্দেশ্য ছাড়াই ইরান এমন বিপুল পরিমাণ ইউরেনিয়াম মজুত করেছে। তারা ইরানের উপর পুনরায় কঠোর নিষেধাজ্ঞা আরোপের সম্ভাবনা উত্থাপন করেছেন। 2015 সালে ইরান একটি আন্তর্জাতিক চুক্তিতে সই করেছিল যাতে তাদের পারমাণবিক কার্যক্রম সীমিত করার প্রতিশ্রুতি ছিল, কিন্তু 2018 সালে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই চুক্তি থেকে সরে আসেন এবং ইরানের উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেন। এতে ইরানও চুক্তির শর্ত লঙ্ঘন করে এবং ইউরেনিয়াম মজুদ বৃদ্ধি করে এবং উন্নত প্রযুক্তির সেন্ট্রিফিউজ স্থাপন করে। বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন চুক্তি পুনরুদ্ধারের জন্য ইরানের সঙ্গে পরোক্ষ আলোচনা চালালেও তা এখন পর্যন্ত কোনো সমাধানে আসেনি। তবে ডোনাল্ড ট্রাম্প তার নির্বাচনী প্রচারণায় বলেছেন, আমাদের একটি চুক্তি করতেই হবে, কারণ এর বিকল্প বিপর্যয়কর হবে। ইরান বরাবরই বলে আসছে তাদের পারমাণবিক কার্যক্রম সম্পূর্ণ শান্তিপূর্ণ উদ্দেশ্য এবং অস্ত্র তৈরি করার কোনো ইচ্ছে নেই। আগামী 13 জানুয়ারি অনুষ্ঠিতব্য আলোচনার এই উত্তপ্ত পরিস্থিতির নিরসনে কতটুকু সফল হবে তা সময়ই বলে দেবে। এদিকে তাইওয়ানে অস্ত্র বিক্রি, মার্কিন কোম্পানির বিরুদ্ধে চীনের কঠোর নিষেধাজ্ঞা। তাইওয়ানকে অস্ত্র বিক্রির অভিযোগে আরও 10 কোম্পানির বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে চীন। এর আগে এক সপ্তাহের মধ্যে চীন মোট 45টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিভিন্ন শান্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেন। এর মধ্যে 17টি প্রতিষ্ঠান সরাসরি নিষেধাজ্ঞার আওতায় এবং 28টি প্রতিষ্ঠান রপ্তানির নিষিদ্ধ তালিকায় অন্তর্ভুক্ত। চীনের বাণিজ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, এই 10টি মার্কিন কোম্পানিকে অবিশ্বস্ত প্রতিষ্ঠান তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ, তারা তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রির সঙ্গে যুক্ত। এ কারণে তারা চীনের আর কোনো আমদানি রপ্তানি কার্যক্রম পরিচালনা করতে পারবে না এবং দেশটিতে কোনো বিনিয়োগও করতে পারবে না। বিশ্বখাত প্রতিরক্ষা সরঞ্জাম নির্মাতা লকহিড মার্টিন এবং রেথিয়ন এবং জেনারেল ডাইনামিক্স এর মতো প্রতিষ্ঠান বিভিন্ন শাখা এই নিষেধাজ্ঞার আওতায় পড়েছে। নিষেধাজ্ঞার আওতায় প্রতিষ্ঠানগুলোর শীর্ষ কর্মকর্তাদের চীনে প্রবেশের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এই পদক্ষেপ তাইওয়ান ইস্যুতে যুক্তরাষ্ট্রের প্রতি তাদের কঠোর বার্তা হিসেবে মনে করা হচ্ছে। উল্লেখ্য, মাত্র 6 দিন আগে চীন একই ধরনের শাস্তি আরোপ করেছিল, যেখানে বোয়িং ডিফেন্সের একটি শাখা অন্তর্ভুক্ত ছিল।
তাইওয়ানকে চীনের তার ভূখণ্ড অংশ মনে করেন এবং প্রয়োজনে শক্তি প্রয়োগের মাধ্যমে এটি দখলের হুমকি দিয়েছে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং নতুন বছরের প্রাক্কালে তাইওয়ানকে নিয়ে কড়া বার্তা দিয়েছেন এবং যেকোনো হস্তক্ষেপের বিরুদ্ধে সতর্ক করে দিয়েছেন। তাইওয়ানের সরকার নিজেকে স্বাধীন রাষ্ট্র হিসেবে বিবেচনা করে। যুক্তরাষ্ট্র তাইওয়ানের প্রধান অস্ত্র সরবরাহকারী এবং তাদের প্রতি কৌশলগত মিত্রতার প্রতিশ্রুতি আদান প্রদান করেছেন। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তাইওয়ানের জন্য $571 মিলিয়ন প্রতিরক্ষা সাহায্য অনুমোদন করছেন। এদিকে মানসিকভাবে বিপর্যস্ত ইসরায়েল, সেনাদের মধ্যে বাড়ছে আত্মহত্যার প্রবণতা। গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি সেনাবাহিনীতে আত্মহত্যার সংখ্যা উদ্বেগজনকভাবে বেড়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী এক বিবৃতিতে বলেছে, 2023 সালের অক্টোবর মাসে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে 28 জন সেনা আত্মহত্যা করেছেন বলে সন্দেহ করা হচ্ছে। এক বিবৃতিতে আরও বলা হয়, এই সংখ্যা আগের বছরের তুলনায় অনেক গুণে বেশি। 2023 সালে মোট 17 জন সেনা আত্মহত্যা করেছিল বলে সন্দেহ করা হয়, যার মধ্যে 7 জন যুদ্ধ শুরুর পর আত্মহত্যা করেছিলেন। গাজা যুদ্ধ শুরুর পর ইসরায়েলি সেনাবাহিনীতে ব্যাপক প্রাণহানি ঘটেছে। সামরিক বাহিনীর দেওয়া তথ্য অনুযায়ী এখন পর্যন্ত 891 জন সেনা নিহত হয়েছেন এবং আহত হয়েছেন 5,500-এরও বেশি। 2024 সালে সেনা নিহতের সংখ্যা ছিল 363 জন, যা 2023 সালের তুলনায় অনেক কম। তবে 2023 সালে নিহত সেনার সংখ্যা ছিল 558 জন। এর আগে 2022 সালে নিহত সেনার সংখ্যা ছিল মাত্র 44 জন। এদিকে গাজায় ইসরায়েলি হামলায় পুলিশ প্রধান সহ 52 ফিলিস্তিনি নিহত। গাজা উপত্যকায় ইসরায়েলের বেশ কয়েকটি বিমান হামলায় অন্তত 52 ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। এর মধ্যে উপত্যকার পুলিশ বাহিনীর প্রধান এবং তার সহকারীও রয়েছেন। হাসপাতাল সূত্রগুলো আজ আল জাজিরাকে জানিয়েছেন, আল মাওয়াসির মানবিক অঞ্চলে এক উদাস্ত শিবিরের তাঁবুতে হামলায় বেশ কয়েকজন শিশুসহ 12 জন প্রাণ হারিয়েছেন। মাওয়াসির দক্ষিণের শহর খান ইউনুসের কাছাকাছি উপকূলীয় অঞ্চল। হামলায় গাজার পুলিশ বাহিনী প্রধান মাহমুদ সালাহ এবং তার সহকারী হুসাম শাওয়ান নিহত হয়েছেন। বর্ষিয়ান কর্মকর্তা সালাহ এই বাহিনীতে 30 বছরেরও বেশি সময় কাটিয়েছেন। 6 বছর ধরে বাহিনীর প্রধান ছিলেন। গাজা স্বরাষ্ট্র মন্ত্রণালয় হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে বলেছেন, 2 পুলিশ কর্মকর্তা আমাদের জনগণের সেবায় তাদের মানবিক এবং জাতীয় দায়িত্ব পালন করে আসছিলেন। ইসরায়েলের বিশৃঙ্খলা ছড়িয়ে দেওয়ার পাশাপাশি গাজায় মানবিক সংকট গভীর করেছে। মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, পুলিশ বাহিনী একটি নাগরিক সুরক্ষা বাহিনী, এটি নাগরিকদের সেবায় কাজ করে। হামলার পরের ভিডিওতে দেখা যায় জ্বলন্ত তাঁবুতে মানুষ বেঁচে থাকা লোকজনদেরকে খুঁজে ফিরছিলেন। হামলায় আহত হয় প্রায় 15 জন। হামলায় আশ্রয় শিবিরে কাপড় শুকানোর জন্য টানানো দড়িগুলো জ্বলে গিয়েছিল। দেইর আল বালা থেকে আল জাজিরার সংবাদদাতা তারেক আবু আজম জানিয়েছেন, সর্বশেষ হামলাগুলোতে উত্তেজনা বেড়েছে। শহরের উপকণ্ঠে একটি গ্যাস স্টেশনে আরেক হামলায় 9 জন নিহত হয়েছেন। তিনি বলেছেন, মরদেহগুলো হাসপাতালে আল আকসা হাসপাতালে নেওয়া হয়েছে। সেই নির্মম হামলায় দেহগুলো ছিন্ন ভিন্ন হয়ে গেছে। আমরা দেখেছি মায়েরা কাঁদছেন। গাজার খান ইউনুসের পূর্বে বনি সুলেইলাহ 2 জন এবং গাজা সিটির পশ্চিমে সাতি ক্যাম্পে 3 জন এবং উত্তরে জাবালিয়া শরণার্থী শিবিরে 7 জন নিহত হয়েছেন। এদিকে রাশিয়ায় গ্যাস সরবরাহ বন্ধ, ইউক্রেন ও ইউরোপে নতুন বাস্তবতা। ইউক্রেনের ভেতর দিয়ে রাশিয়ার গ্যাস সরবরাহ বন্ধ হয়ে গেল। 40 বছরেরও বেশি সময় ধরে ইউক্রেনের রাজধানীর জাতীয় তেল গ্যাস কোম্পানি নফটোগাজ এবং রাশিয়ার রাষ্ট্রায়ত্ত জ্বালানি কোম্পানি গাজপ্রমের চুক্তির মাধ্যমে ইউরোপের এই গ্যাস সরবরাহ হতো। তবে গতকাল 5 বছর মেয়াদী সর্বশেষ চুক্তির মেয়াদ শেষ হয়েছে। ইউক্রেন নতুন চুক্তি নবায়ন করতে রাজি না হওয়ায় এই সরবরাহ বন্ধ হয়ে গেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি গত 19 ডিসেম্বর বলেন, যদি যুদ্ধ শেষ না হয় এবং মস্কো তাদের পাওনা পরিশোধ স্থগিত করে রাখেন, তবে রাশিয়ার গ্যাস সরবরাহ অনুমতির বিষয়টি বিবেচনায় আসতে পারে। তার মন্তব্যের ঠিক 1 সপ্তাহ পর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, চলতি বছরে নতুন চুক্তি করার মতো সময় নেই। 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেন আক্রমণের পর থেকে ইউরোপে গ্যাস সরবরাহ কমিয়ে দেয়। এক সময়ের ইউরোপের প্রয়োজনীয় গ্যাস 35% সরবরাহ করলেও তা এখন নেমে এসেছে মাত্র 8%।